সিনেমা শেখা, সেইটা নানা রকম গ্রামার, নানা রকম ঘরানা আছে। তিনটে তো অনেকেই বলেন, যেমন অ্যাসিস্ট করে শেখা, ফিল্ম স্টাডিজ এবং ফিল্ম ইনস্টিটিউট। কিন্তু অ্যাকচুয়ালি একটা ফিল্ম ইনস্টিটিউট ওই ফিল্ম স্টাডিজ এবং অ্যাসিস্ট করে শেখা এই সব কিছুকে একটা জায়গায় আনে। ফিল্ম ইনস্টিটিউটে অ্যাস্থেটিক্স যেমন শেখানো হয়, টেকনোলজি ইউজডও সেরকমভাবে শেখানো হয়, কিন্তু প্রথম থেকে যেটা সিরিয়াসলি বলা হয় যে তুমি কেন টেকনোলজিটাকে ইউজ করছো, তার পেছনের অ্যাস্থেটিক্সটা কি, তার পেছনের হিস্ট্রিটা কি, এইটার মাধ্যমে কি কি করা হয়েছে আগে, কি কি করা যেতে পারে, এবং তার সঙ্গে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটাকে জানো। যেমন আমাদের একটা ক্লাস থাকে ডেভেলপমেন্ট অফ ফিল্ম ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু একদম টেকনিক্যালি করানো হয়, একদম সাইলেন্ট যুগ থেকে বর্তমান মোটামুটি সময় কি জার্নিটা হয়। সুতরাং ফিল্ম ইনস্টিটিউটে স্টুডেন্টরা অন্যদের থেকে যে জায়গাটা ডিফারেন্স হতে পারে সেটা হচ্ছে যে এখানে তুমি যে কনসাস প্র্যাকটিক্যাল এক্সারসাইজগুলো করছো তার ডিজাইনগুলো এমনভাবে করা, তুমি শুধু টেকনিক্যালি শিখছো না, তুমি তার অ্যাস্থেটিকের ইউজটা জানছো। আর ফিল্ম স্টাডিজেও খুব একটা ডিফারেন্স আছে বলে আমার মনে হয় না। ফিল্ম স্টাডিজে কতটা প্র্যাকটিক্যাল যে সবসময় হয়, আমি কিছু কলেজে পড়িয়েছি বিভিন্ন জায়গায়, ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টের আন্ডারেও পড়িয়েছি, ম্যানেজমেন্টের আন্ডারেও পড়িয়েছি, কিন্তু ওখানে অনেক সময় কি হয়, ধরুন 1 নম্বর ক্লাস হলো, তারপর 7 নম্বর ক্লাস হলো, ওইটা ঠিক মতো ব্যালেন্সটা ঠিক মতো থাকে না, শিডিউলিংটা ঠিক মতো থাকে না, অর্থাৎ গ্রামারটা কার পরে কোনটা আসবে, এইটা আমরা আমাদের মতো করে ফিল্ম ইনস্টিটিউটগুলো তৈরি করা হয়। আপনাকে একটা জিনিস আমি বলি, এই যে আমাদের মোটামুটি এশিয়ান যে ফিল্ম ইনস্টিটিউট, এটা কিন্তু ভিজিআইকে থেকে নেওয়া, রাশিয়ান ফিল্ম স্কুল, পৃথিবীর প্রথম যে ফিল্ম ইনস্টিটিউট হয়েছিল সেইখান থেকে নেওয়া। এবং তারপর আমরা আমাদের মতো করে যে যে ইনস্টিটিউটগুলো আছে তারা তাদের মতো করে কিছু রিডিজাইন করেছে। যেমন আমরা নিজেরা রূপকলা কেন্দ্রে এর মধ্যে নতুন সিলেবাস করেছি এবং তাতে কিছু কিছু পুরনো জিনিস একটু আধটু বাদ দিয়েছি আর নতুন কোনো জিনিস এগুলো ঢুকিয়েছি। সুতরাং মোদ্দা ব্যাপারটা হচ্ছে কাজ শেখা, সেটা তুমি যেভাবেই করো না কেন, ফিল্ম ইনস্টিটিউট তোমাকে যেটা দেয়, অ্যাস্থেটিক্স অফ টেকনোলজি অ্যান্ড দ্য ইউজ অফ টেকনোলজি থ্রু অ্যাস্থেটিক্স, এটাকে শেখানো। শুধু গ্রামারটা নয়, গ্রামার তো আছে, কিন্তু গ্রামারের এর সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক, এটা প্রয়োজন এই কারণেই, তুমি যে ফিল্ম মেকার, তুমি যে ফিল্ম এডিটার, তুমি যে সিনেমাটোগ্রাফার, তুমি যে সাউন্ড ডিজাইনার, সেই ব্যক্তিটাকে তৈরি করাটা ভীষণ জরুরি। ফিল্ম ইনস্টিটিউট এটা করে। এটা ভীষণ বিতর্কিত একটা জিনিস, কারণ এখনো অব্দি পৃথিবীর ইতিহাসে ফিল্ম মেকার যদি আপনি দেখেন, ফিল্ম ইনস্টিটিউটে যেমন প্রচুর এই মুহূর্তে আছেন, আবার অসংখ্য রয়েছেন যারা নিজে নিজে শিখেছেন। এটার মধ্যে না কোনো দ্বন্দ্ব আসলে নেই। এটা যে যেভাবে তৈরি করে, সাহিত্য কি কোনো মানে আপনি বই পড়েও শিখতে পারেন, লিখে শিখতে পারেন, অন্যকে দেখে শিখতে পারেন, এটা একটা লেভেলের পরে কিন্তু নিজস্বতা। সেটা আপনি অ্যাসিস্ট করে উঠুন, ফিল্ম স্টাডিজ করে উঠুন, ফিল্ম ইনস্টিটিউট করুন, যাই করুন না কেন, ওই নিজস্বতাটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। কিন্তু ইনস্টিটিউট যেটা দেয়, ধরুন বাইরে যেটা আপনার 10, 12, 15 বছর লাগবে, এখানে আপনি 2 থেকে 3 বছরে সেটা ভীষণ কনসাইজ এবং প্র্যাকটিক্যাল ভাবে, অথচ ওয়েল ডিজাইনড একটা পদ্ধতিতে আপনি শিখতে পারছেন, যেটা খুব কাজে লাগে। আসলে মনটাকে সিনেমার জন্য খুব সাইন্টিফিক ভাবে তৈরি করে দিতে পারে ফিল্ম ইনস্টিটিউট। তার সঙ্গে থাকে হচ্ছে নিয়মিত সিনেমা দেখা, এবং সিনেমা জেনারেলি মোটামুটি ভাবে হচ্ছে একটা তার কি বলবো, কার পরে কোন সিনেমাটা দেখা, জাস্ট আরবিট্রারি নয়, আরবিট্রারি দেখেও অনেকে শিখতে পারেন, কিন্তু কার পরে কিভাবে দেখবো, সেটার ইউজটা কি হবে, সেটা নিয়ে আলোচনা, এইটাও ফিল্ম ইনস্টিটিউটে থাকে। আরেকটা জিনিস ফিল্ম ইনস্টিটিউটে থাকে যেটা খুব হেল্প করে, সেটা হচ্ছে ধরুন ফিল্ম ইনস্টিটিউটে বাইরে কাজকর্ম, এই যে ওয়ার্কশপ করানো হয়, সিনিয়ররা থাকে, তার ফলে না কাজ পেতে একটা হেল্প করে। এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম খুব অসুবিধা হয় যারা ফিল্ম ইনস্টিটিউট, আমি যখন এসআরএফটি সেকেন্ড ব্যাচ, আমাদের খুব অসুবিধা হয়েছিল ইন্ডাস্ট্রিতে, খুব পেছনে লাগতো, আমার রূপকলায় একটা সময় খুব সমস্যা হতো, কিন্তু এখন মোটামুটি ভাবে ফিল্ম ইনস্টিটিউট কিন্তু সবাই চায়। আর তার পাশাপাশি ক্লাস যেটা করানো হচ্ছে, তার পাশাপাশি হচ্ছে আপনি কি করে নিজেকে তৈরি করছেন। সেখানে কিন্তু ইনস্টিটিউট থাকে না, সেখানে ফিল্ম স্টাডিজ থাকে না, সেখানে শুধু অ্যাসিস্ট থাকে না, এখানে আপনি ব্যক্তি এবং আপনার মানুষ, আপনার নিজস্ব পদ্ধতি, এইটা গুরুত্বপূর্ণ। ফিল্ম ইনস্টিটিউট অবশ্যই সায়েন্টিফিক ভাবে আপনাকে তৈরি করে দেবে যদি আপনি তৈরি হতে চান। আমি একটা দারুণ ইন্টারভিউ দেখেছিলাম উস্তাদ জাকির হোসেনের, তবলিয়া। উনি বলছেন যে
টিচার নেভার টিচার্স, স্টুডেন্ট লার্নস। এইটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটার শেষটা এইটা, যে কেউ যদি শিখতে চায়, ফিল্ম ইনস্টিটিউটে তার কাছে প্রভূত জিনিস আছে শেখার মতো, কিন্তু সে কি শিখতে চায়? প্রশ্নটা এইটা। একটু আগে আমি বলেছি যে ফিল্ম ইনস্টিটিউট যেটা করে, একটা নির্দিষ্ট সায়েন্টিফিক পদ্ধতিতে আপনাকে অ্যাস্থেটিক্স এবং টেকনোলজির ইউজটাকে শেখায়। অর্থাৎ আপনার সঙ্গে অন্যের ডিফারেন্সটা মোটামুটি এইরকম হবে। অন্য লোকেরা 5টা ফিল্ম করে যে জিনিসটা শিখবে, আপনি 1টা বা 2টো করে সেটা করে ফেলতে পারবেন। করার কথা, যদিও এটা আমি মেনে নিচ্ছি, পৃথিবীতে এমন কোনো ইনস্টিটিউট বা কোনো মেথড নেই, অ্যাসিস্ট করুন, ফিল্ম স্টাডিজ বলুন, ফিল্ম ইনস্টিটিউট বলুন, যে প্রত্যেকেই একটা আইজেনস্টাইন, সত্যজিৎ রায়, ঋত্বিক এটা হচ্ছে না, তা নয়। আইজেনস্টাইন, ঋত্বিক, সত্যজিৎ প্রত্যেকেই তার সময়েরই, অথচ আইজেনস্টাইন, সত্যজিৎ, ঋত্বিক তিনজনেই কিন্তু বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউটের সময় কিছু না কিছু যুক্ত ছিলেন সম্পূর্ণ। ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে যারা বাইরে কাজ করছেন তাদের একটা মেন ডিফারেন্স হবে বেশ কয়েকটা। সেটা হচ্ছে, এক, ফিল্ম ইনস্টিটিউটের স্টুডেন্টদের অনেক সময় মিনিমাল জিনিসকে কি করে ম্যাক্সিমাম করব, এইটা অনেক দ্রুত তারা ডিসিশন নিতে পারবে। তারা প্রোডাকশন অনেক আগে বুঝবে, তারা হয়তো অ্যাক্টর হ্যান্ডলিংটা অনেক বেটার করবে, এবং তারা আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে ওভারঅল যে প্রোডাকশন ডিজাইনটা, যে লুকটা লাগে, সেটা হয়তো সে একটু বেটার করতে পারবে। বাইরে 5-7খানা ছবি করার পরে, শর্ট ফিল্ম করার পরে, ডকুমেন্টারি করার পরে একটা লোক যেটা শিখবে সেটা কিন্তু প্রথম থেকে সে করতে পারবে, যেহেতু সে কোর্সটা করে এসছে। ব্যাপারটা এইটা, সে সায়েন্টিফিক্যালি অনেক তৈরি হবে টেকনোলজিকে ইউজ করার জন্য। এবং আবার বলছি, মিনিমাম টেকনোলজিকে সে ইউজ করবে কি করে ম্যাক্সিমাম এক্সপোজার, ম্যাক্সিমাম রেজাল্টের জন্য। উদাহরণ দিই, আমি এই মুহূর্তে যে ফিচার ফিল্মটা করছি, আমার এটা সেকেন্ড ফিচার ফিল্ম, আমি নিজে প্রডিউসার ডিরেক্টর, আমি নিজে ফিল্ম ইনস্টিটিউট পাস আউট, এবং এতদিন ধরে আমি স্টুডেন্ট তৈরি করছি রূপকলা কেন্দ্রে, আমি ডিরেকশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এবং এর ফলে যে এক্সপিরিয়েন্সটা এবং এক্সপার্টাইজটা আমার তৈরি হয়েছে, আমি এখন জানি সাংঘাতিকভাবে কি করে অ্যাভেলেবেল লাইটকে আমি ইউজ করব, একটা বেসিক মিজনসেনে কি কি জিনিস আমি ইনক্লুড করবো কত সহজে, একটা লোকেশনকে কোনো ঝামেলা না করে আমি কিভাবে এক্সপ্লয়েট করব, কি করে অ্যাক্টরকে মিনিমাম বিভিন্ন কথাবার্তা বলে তাদের এক্সপ্রেশনস বার করবো, বা আমি শুটিংয়ের সময় আরেকটা ভীষণভাবে করতে পারি, আমার স্টুডেন্টরাও আমি শিখিয়েছি, চেষ্টা করেছি শেখাতে, কতটা কি হয়েছে ভবিষ্যৎ বলবে। সেটা হচ্ছে শর্টের ডিজাইন এমনভাবে হবে, তুমি এডিটে বসে সবকিছু নতুন করে করতে হবে। মানে তুমি কাটটা এমনভাবে করবে, ডিজাইনটা এমনভাবে করবে, ওটা এডিটে গিয়ে তোমায় হেল্প করবে। তোমায় খুঁজে বার করতে হবে সমস্ত, তা নয়। অর্থাৎ ক্যামেরার মধ্যে কাট করা, এইটার প্র্যাকটিসটা করা, এটা বাজেটে সাংঘাতিক হেল্প করে, এটা প্ল্যানিং করতে হেল্প করে। ফিল্ম ইনস্টিটিউটের সাথে অন্যদের এই টেকনোলজির ইউজের আরেকটা ডিফারেন্স হবে যে, দেখুন, এই আলো, শব্দ, স্পেস চারিদিকে ছড়িয়ে আছে। আপনি সেটাকে আপনার যেটুকু ক্ষমতা এবং আপনি যেটুকু টেকনোলজিকে ইউজ করতে পারছেন, সেটাকে দিয়ে কত ভালোভাবে এক্সপোজ করতে পারছেন, রেকর্ড করতে পারছেন, সেইটা ফিল্ম ইনস্টিটিউট ভীষণ দ্রুত শেখায়। এই মিনিমাম জিনিসটাকে আবার বলছি কি করে ম্যাক্সিমাম করতে পারা যায়, এটা যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, ফিল্ম ইনস্টিটিউট হোক বা তার বাইরে, তারা প্রত্যেকেই এই জিনিসটা করে। কিন্তু এখানে এটা অনেক দ্রুত হবে, হয়তো একটু বেটারও হতে পারে, যদিও আর একটু টাইম লাগবে। কিন্তু ফিল্ম ইনস্টিটিউটের হিস্ট্রি যদি আপনি দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন পরপর প্রচুর লোক এসছেন যারা ফিল্ম ইনস্টিটিউটের লোক, ভালো ডিরেক্টর হয়েছেন। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো এটা পিছিয়ে আছে, তবে আমার মনে হয় নেক্সট 10 বছরে অনেক পরিবর্তন হবে। হওয়া উচিত, কিন্তু হবেই যে তা হয়তো নয়। তার কারণ লিটারারি সেন্স এমন একটা সেন্স যেটা অবশ্যই চিত্রনাট্য লিখতে সাহায্য করে, অ্যাস্থেটিক্সটা, কিন্তু চিত্রনাট্য না একটা টেকনিক্যাল কাজ। অর্থাৎ আপনি যখন একটা উপন্যাস লিখছেন, সেইটার আপনি 90 পাতায় লিখবেন, তার কোনো মাথার দিব্যি আপনার নেই, 250, 300, 500 পাতা হতে পারে। কিন্তু আপনি যখন একটা ফিল্মের স্ক্রিপ্ট করছেন, একজন প্রফেশনাল মানে আপনি জানবেন যে এইটার কি ডিউরেশন হতে পারে, এটার মোটামুটি কি বাজেট হতে পারে, এটার মোটামুটি প্রোজ অ্যান্ড কনস কি হতে পারে, এটা মোটামুটি কোন লেভেলের কাজ হতে পারে, এবং কারা এর সঙ্গে যুক্ত হতে চাইবে। এই জিনিসটা টেকনিক্যাল জিনিস। এর সঙ্গে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরুন একটা উপন্যাসে
আপনার ডেসক্রিপশনের অসংখ্য ডেসক্রিপশন হতে পারে। ধরুন এখানে রয়েছে জেমস জয়েস, জেমস জয়েসের লেখার মাধ্যমে উনি যেভাবে লিখে গেছেন পাতার পর পাতা, সেইটা তো স্ক্রিপ্টে সম্ভব না। স্ক্রিপ্টে আপনার একদম মোক্ষম শব্দ এবং সেন্টেন্স, বাক্য খুব গুরুত্বপূর্ণ। সেখানে অ্যাজিফের কোনো জায়গা নেই, উপন্যাসে আছে, ছোট গল্পে আছে। ওখানে আপনাকে স্পেসিফিক হতে হবে, অর্থাৎ মেয়েটি এইরকম দেখতে মানে স্পেসিফিক এরকম, তার চুলটা কিরকম হবে আপনাকে স্পেসিফিক লিখতে হবে, গাড়িটা হলুদ রঙের না লাল রঙের স্পেসিফিক লিখতে হবে আপনাকে। এবং কারণ হচ্ছে আপনার লেখার উপর দাঁড়িয়ে প্রোডাকশন ডিজাইন হবে, আপনার লেখার উপর দাঁড়িয়ে লাইট রিকোয়ারমেন্ট হবে, সিনেমাটোগ্রাফির লেন্সিং হবে, অ্যাক্টর অ্যাক্ট্রেস নির্বাচন হবে, সমস্তটা শিডিউলিং হবে, সবটা দাঁড়িয়ে আছে আপনার লেখার উপরে। এইটা উপন্যাসে যিনি করছেন তার কোনো মাথা ব্যথা নেই। খুব সহজে বলতে পারি, পথের পাঁচালী, ওই যে মূল গল্পটা, তার থেকে 3খানা সিনেমা হয়ে গেল, অর্থাৎ 3খানা চিত্রনাট্য হলো। মূল গল্পটা এত মোটা একখানা গল্প, সেখান থেকে হলো। আবার উল্টো দিকে দেখুন, আমি সত্যজিৎ রায়কে ধরে বলছি, চারুলতা ছিল নষ্ট নীড়, অনেকটা বাদ দিয়ে তাকে চারুলতা করলেন উনি। চিত্রনাট্যটা তৈরি হলো স্পেশালি সিনেমার জন্য, লিটারেচারকে বাদ দিয়ে সরিয়ে দিয়ে। কিন্তু লিটারেচারের এসেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে লিখবে তার সেন্টেন্স কনস্ট্রাকশন, কোথায় থামবো, ক্যারেক্টারাইজেশন, এগুলো সব কিন্তু লিটারেচার থেকে শেখা যায়। আমি যেমন বলি, যেটা আমি ছাত্রদেরও বলি, শীর্ষেন্দু মুখার্জির অদ্ভুত উড়ে সিরিজ, মনোজদের অদ্ভুত বাড়ি, অমুক তমুক, যে টোটাল সিরিজটা প্রচুর গল্প আছে, ওইগুলো পড়ে কিন্তু খুব ভালোভাবে ডায়ালগের ইউজ, সিচুয়েশন কি করে তৈরি করবো, কনফ্লিক্ট কি করে তৈরি করবো, ক্যারেক্টারাইজেশন, এগুলো দারুণভাবে শেখা যায়। আপনি বিভূতিভূষণ পড়ুন, কিভাবে ডায়ালগ লেখা যায়, লিটারেচার থেকে নিতেই পারি আমরা এটা, কিন্তু ওইটা চিত্রনাট্য নয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে। পথের পাঁচালীর গল্পটা বাছার পেছনে সত্যজিৎ রায় নিজে ইন্টারভিউতে বলেছেন যে বিভূতিভূষণের ডায়ালগ এত তৈরি এবং সিনেমার মতো যে আমায় খাটতে হয়নি, ওটাও একটা কারণ ওটার পেছনে। আবার দেখুন মেঘে ঢাকা তারা, ঋত্বিক ঘটকের একটা শর্ট স্টোরি, সত্যিগত রাজগুরুর একটা শর্ট স্টোরি, সেখান থেকে ঋত্বিক তাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন। বা অযান্ত্রিক, সেটাও লিটারেচার, সেটাকে ঋত্বিক কোথায় নিয়ে চলে যাচ্ছেন। এইটা কিন্তু স্পেসিফিক স্পেশাল একটা টেকনিক্যাল কাজ চিত্রনাট্য লেখা, এটা শিখতে হবে। কি করে অ্যাক্ট ডিভিশন হবে, কি করে আমি টাইম ডিস্ট্রিবিউশনের মধ্যে পুরো কনফ্লিক্টগুলোকে রাখবো, কার পরে কোনটা আসবে, চরিত্র ক্যারেক্টারাইজেশন কি করে আনবো, চরিত্রগুলো রিলেশনস কি হবে, এটা একদম স্পেসিফিক স্ক্রিপ্টের জন্য আপনাকে লিখতে হবে। কিন্তু এর প্রত্যেকটা আপনি যদি চান লিটারেচার থেকে শিখতে পারেন। কিন্তু তাও বলছি, চিত্রনাট্য একটা স্পেসিফিক আর্ট, এটা শেখবার প্রয়োজন আছে, এটা শেখা যায়। আগে সমস্যা ছিল, কিন্তু এখন প্রচুর IMDb ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে ফ্রি স্ক্রিপ্ট পাওয়া যায়, দেশি বিদেশি নানা রকমের, ওটা স্টাডি করলেই শিখতে পারা যায়। সেখান থেকে স্পেসিফিক শেখা যায় কি করে কনফ্লিক্ট তৈরি করব, কি করে ড্রামা তৈরি করব, কি করে পেস আনবো, আমার লিটারেচারের থেকে কিভাবে ডিফারেন্স হবে আমার লেখার ফরম্যাটটা, ইত্যাদি ইত্যাদি। সুতরাং দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন লিটারেচার অ্যান্ড স্ক্রিপ্ট। এটা সম্পূর্ণভাবে একটা সিনে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, যেটাকে আপনাকে লিটারেচারের মাধ্যমে লিখতে হয়, কিন্তু লিটারেচার নয়। পড়তে যে সবসময় স্ক্রিপ্ট খুব ভালো লাগে তা নয়, কিন্তু এক্সপ্রেশন হিসেবে মাথায় রাখতে হবে যে ওটা একটা স্প্রিং বোর্ডের মতো, যার উপর দাঁড়িয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ করবে। লাইট, ক্যামেরা, অ্যাক্টিং, ডিরেকশন, আর্ট ডিরেকশন, প্রোডাকশন ডিজাইন, সমস্ত রিকোয়ারমেন্ট ওর উপরে দাঁড়িয়ে আছে। সো দিস ইজ দ্য মেন কি থিং একটা সিনেমার জন্য, এবং দ্যাট ইজ দ্য ডিফারেন্স, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। চিত্রনাট্যকার হওয়ার জন্য অফকোর্স ইউ নিড ট্রেনিং, কিন্তু এই ট্রেনিংটা অনেক রকমভাবে হতে পারে। ধরুন আমি নিজে আমার সিনেমার চিত্রনাট্য আমি লিখি, ধরুন এখন অতনু ঘোষ, কৌশিক বাবু, এরা সবাই নিজের চিত্রনাট্য নিজেরা লেখেন। এদের প্রত্যেকের প্রসেসটা আলাদা, অনেক রকমভাবে শেখা যায়। কেউ হয়তো লিটারেচার থেকে শিখেছেন লিখতে লিখতে, কেউ নাটকের থেকে শিখেছেন, কেউ আবার সিনেমার চর্চা করতে করতে শিখেছেন, কেউ ফিল্ম ইনস্টিটিউটে শিখেছেন। কিন্তু যেটা ভীষণভাবে প্রয়োজন, সেটা হচ্ছে
কন্টিনিউয়াস সায়েন্টিফিক প্র্যাকটিস। এই কন্টিনিউয়াস সায়েন্টিফিক প্র্যাকটিস কথাটার অর্থ হচ্ছে, কথাটা সায়েন্টিফিক বলছি বটে, কিন্তু আপনাকে না শয়ে শয়ে পাতা লিখে ছিঁড়ে ফেলে দিতে হবে। ওই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আমাদের সময় খুব সমস্যা ছিল, কারণ চিত্রনাট্য সহজে পাওয়া যেত না। কিন্তু আমি হেল্প পেয়েছিলাম একটা এতে, সত্যজিৎ রায়ের মানে অনেকগুলো চিত্রনাট্য আমি পেয়েছিলাম সৌমিত্রবাবু এবং নির্মাল্য আচার্যর সম্পাদিত এক্ষণ পত্রিকায়। আমার বাবা নিতেন এবং সেই এক্ষণে ওই চিত্রনাট্যগুলো থাকতো, যদিও সেগুলো কমপ্লিট ফিল্ম দেখে তারপর। কিন্তু আমি অনেক কম বয়সী ব্যাপারটা বুঝতে পেরেছিলাম যে কি করে হয়। এবং আমার বাড়িতে অন্তত, আমি আমার প্রিপারেশনের জায়গাটা বলছি, তারপর অন্যদিকে যাচ্ছে। আমার বাড়িতে থিয়েটারের একটা হিস্ট্রি আছে, একটা লিটারেচারের হিস্ট্রি আছে। ছোটবেলা থেকেই আমরা মানে পড়ার বই নয়, বাইরের লিটারেচার, বইপত্র, নাটক, ফুটবল এইসব নিয়ে সাংঘাতিক ব্যস্ত থাকতাম, প্রচুর পড়তাম। আমার বাড়িতে এটা চল আছে। এবার ওই পড়াগুলো থেকে তো একটা সেন্স তৈরি হয় না, মানুষ তো ইনভাইভ করে, নাটকের থেকে অনেকটা সেন্স ইনভাইভ করে। এই জিনিসগুলো ইট ওয়ার্কস, সামহাউ ইট ওয়ার্কস, ইট ক্রিয়েটস সামথিং। এবং ওই যে এক্ষণের চিত্রনাট্যগুলো, ওইগুলো আমায় শিখিয়েছিল যে সত্যজিৎ রায় কি মোক্ষম সেন্টেন্সেস লিখছেন। আমি সেন্টেন্স কথাটা বলছি, ডায়ালগ বলছি না। সেন্টেন্স ওটা ডেসক্রিপশন পার্ট। ছোট ছোট সেন্টেন্স তৈরি করে উনি ক্যারেক্টারকে ছোট ছোট করে এক্সপোজ করছেন, কনফ্লিক্টগুলো এগিয়ে আসছে। আমি বেশিরভাগই ধরুন গুপি গাইন, পথের পাঁচালী, দেবী, চারুলতা, এর সব কটার চিত্রনাট্য আমি ওই এক্ষণের থ্রু থেকে পেয়েছিলাম। আমার অনেক স্টুডেন্টের কাছে চলে গেছে, সেগুলো বেশিরভাগই আমার কাছে এখন আর নেই। কিন্তু আমি ওইগুলো আমাকে সাংঘাতিক হেল্প করেছিল শেখার ক্ষেত্রে। বর্তমানে স্টুডেন্টদের যেটা হতে পারে, প্রচুর IMDb থেকে আরম্ভ করে ফ্রি। আমি সেদিনকে আমার স্টুডেন্টদের দিলাম গ্যাংস অফ ওয়াসিপুর, তার ফুল চিত্রনাট্য, এগুলো পাওয়া যায় এখন। হলিউড ক্লাসিক্স পাওয়া যায়, বাংলা ছবি পাওয়া যায়, প্রদীপ্ত ভট্টাচার্যের যে ব্যক্তিগত, তার চিত্রনাট্য পাওয়া যায়, অতনু ঘোষের ছবির চিত্রনাট্য পাওয়া যায়। এদের যারা একদম তৈরি লোক, তৈরি ফিল্ম মেকার, তাদের লেখা চিত্রনাট্য পড়েই তো প্রচুর জিনিস শেখা যায়, হাউ টু রাইট। ধরুন আমি আপনাদের খুব স্পেসিফিক আমার ক্ষেত্রের উদাহরণ বলছি। আমি প্রথম যে ছবিতে অ্যাসিস্ট করেছিলাম 1993 সাল, খুবই কম বয়স তখন আমার, জাস্ট গ্র্যাজুয়েশন করে বেরিয়ে সঙ্গে সঙ্গে, সেটা ছিল সোপান বলে একটি ছবি, সৌমেন্দু রায় ক্যামেরাম্যান। তার যে চিত্রনাট্য, আমি ঠিক 1 বছর বাদে 94 সালে আমি বুদ্ধদেব দাশগুপ্তকে অ্যাসিস্ট করতে চাই। প্রথমে উনি করেছিলেন 26 পর্বে, আমি নামটা ভুলে যাচ্ছি এখন, খুবই বিখ্যাত বিভূতিভূষণের আরণ্যক হিন্দিতে করেছিলেন দূরদর্শনের জন্য, এবং তারপর উনি করেছিলেন লাল দরজা। এই দুটো চিত্রনাট্য থেকে আমি বুঝতে পেরে গেছিলাম, কারণ তার আগে আমি এক্ষণ এবং অন্যান্য বইতে আমি কিভাবে লিখেছে ওটা পড়েছি, এবং লিটারেচার পড়ার ফলে আমার একটা সেন্স তৈরি হয়েছে, বাড়িতে থিয়েটার ইত্যাদির ফলে একটা ওভারঅল সেন্স তৈরি হয়েছিল। কিন্তু কাজ করতে গিয়ে আমি সঙ্গে সঙ্গে ওই দু ধরনের ভাবে লেখা চিত্রনাট্য আমি বুঝতে পেরে গেছিলাম, হাউ টু রাইট। তারপর আমি নিজেই স্ক্রিপ্ট লিখতে শুরু করি, নিজের মতো করে ডেভেলপ করেছি। এখনকার স্টুডেন্টরা যেটা করতে পারে, যেটা এখন অ্যাভেলেবেল, অসংখ্য চিত্রনাট্য পাওয়া যায়। এবং আগে তো ডাউনলোড করে সিনেমা আমরা দেখতে ভাবাই যেত না, এখন সমস্ত ওয়ার্ল্ড ক্লাসিক্স অ্যাভেলেবেল, ওগুলোকে অ্যানালিসিস করলেই তো পাওয়া যায়। আপনি নিজের লিটারারি সেন্স তৈরি করুন, আপনি থিয়েটার থেকে শিখুন, আপনি অ্যাস্থেটিক্সের বই পড়ুন এবং চিত্রনাট্য পড়ুন, সিনেমা অ্যানালিসিস করুন। কেন শিখতে পারবেন না? শেখা অবশ্যই যায়, এবং শেখার ভীষণ প্রয়োজন আছে। বেশিরভাগ সিনেমায় আপনারা লক্ষ্য করবেন, সিনেমা যে ফ্লপ করে তার মূল কারণটা হচ্ছে সময়ের ডিস্ট্রিবিউশন এবং কনফ্লিক্টের ডিস্ট্রিবিউশন সমান থাকে না, ঠিক থাকে না। অর্থাৎ একটা সিনেমা হয়তো তার সম্ভাবনা 90 মিনিট বা 100 মিনিট হওয়ার, সেটাকে 125 মিনিট করা হচ্ছে। ওই যে 20-25 মিনিট বেড়ে যাচ্ছে, তাতে তো পেসটা পড়ে যাচ্ছে, অসংলগ্ন হচ্ছে, জমছে না, মিজানসেন দুর্বল হয়ে পড়ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তার কারণ প্রথম থেকে চিত্রনাট্য লেভেলে সমস্যা আছে। একটা মানে কথা আছে যে থার্ড অ্যাক্টে যদি প্রবলেম হয়, তাহলে তোমার ফার্স্ট অ্যাক্টের এন্ডের পোর্শনে প্রবলেম আছে, তবে ওটা ওখানে গিয়ে প্রবলেম হচ্ছে। ক্যারেক্টারাইজেশন জিনিসটা খুব সাইন্টিফিক্যালি যদি কেউ শেখে, তার যেটা সম্ভব, সে 90 বা 100 পাতায় যেটা লিখবে, তার যে ডেসক্রিপশন হবে,
তার যে ক্যারেক্টারাইজেশন হবে, তার যে কনফ্লিক্ট ড্রামা তৈরি হবে, তার যে লিনিয়ার প্রোগ্রেশনটা হবে বা নন লিনিয়ার প্রোগ্রেশনটা হবে, এটা অনেক সাইন্টিফিক হবে, অনেক ড্রামাটিক হবে, অনেক সুন্দর হবে। অর্থাৎ শেখা যাবে, শেখা যায় এবং শেখা অবশ্যই উচিত। এবং কেউ যদি চায় বর্তমানে ফিল্ম ইনস্টিটিউটে থেকে এগুলো তো শিখতেই পারে, তার বাইরেও শিখতে পারে, তাতে কোনো সমস্যা নেই। ফিল্ম ইনস্টিটিউটে আমরা এই পুরো প্রসেসটা সায়েন্টিফিক্যালি খুব সহজে, খুব তাড়াতাড়ি শিখিয়ে দিই। আমরা বেসিক ফার্স্ট সেমিস্টারে এটা শিখিয়ে দিই, তারপর সেকেন্ড সেমিস্টারে তৈরি আরও আমরা স্পেশালাইজেশন আরও ডিটেলে যাই। কিন্তু এটা কিন্তু আপনারা যে কেউ, যে এই ভিডিও শুনছেন, যে অনুষ্ঠান শুনছেন, আপনারা করতে পারেন। ইট ইজ ভেরি ভেরি মাচ পসিবল। কারণ আগে যেটা ছিল না, এখন সেটা আছে। আপনার কাছে গুগল আছে, আপনার কাছে উইকিপিডিয়া আছে, আপনার কাছে ইউটিউব আছে, এবং আপনার কাছে ফ্রি ইবুকস রয়েছে, যেগুলো আগে ছিল না। বিখ্যাত ফিল্ম স্ক্রিপ্ট রাইটিং এর স্কলারদের সমস্ত বই অ্যাভেলেবল ফ্রি। পড়ুন, প্রিন্ট আউট নিন, নিজেকে তৈরি করুন। চিত্রনাট্য পাওয়া যায়, পড়ুন, তৈরি করুন। আপনি ফিল্ম ইনস্টিটিউট হন, আপনি ফিল্ম স্টাডিজ হন, আপনি অ্যাসিস্ট করুন, যাই করুন না কেন, শিখতে আপনাকে হবে। প্রসেস ইজ ইয়োর্স, আর তার মূল রসদ আপনি নিজে, ইউ দ্য ইন্ডিভিজুয়াল। এটাই আমার মনে হয়। দেখুন, টেমপ্লেটের যে বিষয়টা না, আসলে আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি না, তার উপরে অনেক কিছু নির্ভর করে। হলিউডকে স্ট্যান্ডার্ড মানছি, রাশিয়ান স্কুলিংকে মানছি, জার্মানদের মানছি, ফ্রেঞ্চদের মানছি, নাকি এই মুহূর্তে সাউথ ইন্ডিয়াকে নিয়ে অনেক কিছু করা হচ্ছে। যদিও সাউথ ইন্ডিয়ান স্কুলিংটা মূলত হলিউড, যেটা বলিউড আগে নিয়েছিল, সেখান থেকেই নয়। কোনটাকে মানছি তার উপরে নির্ভর করছে। ধরুন, জাপানি সিনেমাতে যেমন কুরোসাওয়া আছেন, আবার সম্পূর্ণ অন্যদিকে দাঁড়িয়ে নতুন অন্য অনেক ডিরেক্টর আছেন, যারা কুরোসাওয়ার মতো করে লেখেন না। টেমপ্লেটটা পাল্টে যাচ্ছে। যেমন ধরুন, আইজেনস্টাইন ছিলেন, টার্কোভস্কি আছেন, বর্তমানে আরো বড় বড় নানা রকম ডিরেক্টর এসছেন। এবার ধরুন, অনুরাগ কাশ্যপ যেরকম ভাবে চিত্রনাট্যটাকে লিখেন, অমিতাভ বচ্চন যখন ডন করছেন, লাওয়ারিস করছেন, ওগুলোও কিন্তু আন্ডারবেলি, আন্ডার প্রিভিলেজ লোকেদের মানে নায়ক যে, সে তো হিরো ঠিক নয়, অ্যান্টি হিরো। কিন্তু দেয়ার ইজ আ ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে সময়ের ছটাটা। সময়কে কি করে আপনি ধরছেন টেমপ্লেটের মধ্যে? 7 রকমের ভাবে বলা হয়, 7-8 রকম ম্যাক্সিমাম একটা গল্প বলা যায়, 7 রকমের চিত্রনাট্যের স্টাইল হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার বাইরেও কিন্তু অনেক রকমের হয়। পার্সোনাল সিনেমায় অনেক রকমের হয়। ধরুন, 2 for 400 ব্লোজ, যেটা দিয়ে উনি উঠলেন, তার বিগিনিং মিডল এন্ড আছে, কিন্তু ওটা কি শুধুই বিগিনিং মিডল এন্ডের 6টা না। ওই টেমপ্লেটটায় ভীষণ পার্সোনাল সিনেমা রয়েছে, পুরো নোভেল ভাগে ভীষণভাবে পার্সোনাল সিনেমা রয়েছে, পার্সোনিফিকেশন রয়েছে। আবার তার আগে যদি নিও রিয়ালিজমে যাই, সেখানে পলিটিক্স, সেই সময়ের রাজনীতি, সেই সময়ের যুদ্ধ সাংঘাতিকভাবে আছে। এই পুরো একটার একটার সঙ্গে হাত ধরে আছে। চিত্রনাট্য আপনি কোন পলিটিক্স থেকে করছেন, কোন অ্যাস্থেটিক্স থেকে করছেন, তার উপর দাঁড়িয়ে আমরা আপনার টেমপ্লেটগুলো দাঁড়িয়ে থাকবে। আপনি একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল কাজ করছেন, ওই 7 রকমের মধ্যেই মোটামুটিভাবে ঘুরে ফিরে আপনাকে ড্রামা তৈরি করতে হবে। আর ধরুন, যদি আপনি টার্কোভস্কির মিরারের মতো একটা কাজ করছেন, সেটা কিন্তু শুধু ওইটা নয়, সেটা দ্যাট উইল বি ডিফারেন্ট, দ্যাট উইল বি ডিফারেন্ট। কিম কি-দুক, আমি কিম কি-দুকের লাস্ট সিনেমাটাও এবারের ফিল্ম ফেস্টিভ্যালে দেখলাম। আমার যে খুব ভালো লেগেছে তা নয়, কিন্তু এই লোকটা যখন বো সিনেমাটা করছে, তার যে লেখার স্টাইলটা, সেটা কিন্তু শুধু হলিউডই নয়। আবার হলিউডের মধ্যেও ধরুন, মাই ডার্লিং ক্লেমেন্টাইন, অসাধারণ লেখা, অসাধারণ লেখা। সেই লেখার স্টাইলটা বা টেমপ্লেটটা কিন্তু উডি অ্যালেনের মতো নয়, উডি অ্যালেনের মতো নয়। বা গডফাদার, যখন গডফাদারে তো সাংঘাতিক সাবটেক্সট, প্রচুর জিনিসপত্রের মধ্যে রয়েছে, শুধু টেক্সট নয়, সাবটেক্সট, নানা রকমের ওই 3খানা পর্ব রয়েছে। তার মধ্যে গ্রিক ট্র্যাজেডির ছোঁয়া অবশ্যই আছে, কিন্তু তার বাইরেও
অনেক রকমের স্টাইল, যেমন ফ্রেন্ডসদের থেকে নেওয়া আছে, রাশিয়ান স্কুলিং থেকে নেওয়া আছে। এগুলো না নিজেরা তৈরি করে, জানেন তো। ক্রিয়েটিভ মানুষ যে, সে কোনো একটা জায়গায় ফিক্সেশন থাকে না তার, সে নানা জায়গা থেকে নেয়। সমস্যাটা হচ্ছে যখন আপনি অরিজিনাল নন এবং আপনি সেই লেভেলে ক্রিয়েটিভ নন, সমস্যাটা ওই জায়গায়। তাদের সমস্যা, তাদের ওই টেমপ্লেট অমুক তমুক নানা রকম হয়ে। কিন্তু যার ওই জায়গাটা রয়েছে, ধরুন একটা চিত্রনাট্যকার, আমি আগে চিত্রনাট্য নিয়ে কথা বলতে গিয়ে, ধরুন গ্রিক ট্র্যাজেডি যে পড়েনি, অন্তত বেসিক যেগুলো, শেক্সপিয়ার যে পড়েনি, বার্টোল্ট ব্রেস্ট যে পড়েনি, এখন তার লেখার স্টাইল, সে যাই লিখুক না কেন, তার সেন্স অফ ড্রামা, তার সেন্স অফ কমিটমেন্ট, তার সেন্স অফ ডেভেলপমেন্ট, দ্যাট উইল বি ডিফারেন্ট ফ্রম যে শিখেছে বা শিখে। অফকোর্স দেয়ার উইল বি ডিফারেন্স, টেমপ্লেট উইল বি দেয়ার। আপনার ওয়েব সিরিজের আপনি লক্ষ্য করে দেখবেন টাইপটা এক, বেশিরভাগই এখন দেখবেন দেশাত্মবোধক অমুক তমুক ড্রামা তৈরি হচ্ছে, কনফ্লিক্ট। কিন্তু পঞ্চায়েত একটা, পঞ্চায়েত কি করে পঞ্চায়েত হচ্ছে? ওখানে ন্যারেটিভ ফিকশন নয়, ন্যারেটিভ ফিকশন। কিন্তু লক্ষ্য করে দেখবেন ক্যারেক্টারগুলোর সঙ্গে অডিয়েন্সের একটা পার্সনিফিকেশনের জায়গা তৈরি করছে। দে আর ন্যাচারালস, তারা ওই রকম ভাবেই ঘুরে বেড়ায়, ওইভাবেই কথা বলে। এই যে জিনিসটা, এটা খুব কমন না, এটা আনকমন বলেই এটা ডিফারেন্ট। এবং ক্রিয়েটিভ লোকেরা এই জায়গাগুলোকে নক করে, সে তার মতো করে টেমপ্লেট তৈরি করে। দ্য আনসার ইজ দিস। ধরুন সাইমিং লিয়াং, সাইমিং লিয়াংয়ের চিত্রনাট্যকে আপনি কিভাবে করবেন? তার লেখাটা তো পুরো অন্যরকম। বার্গম্যান পরের দিকে চিত্রনাট্য আর লিখতেন না, উনি ট্রিটমেন্ট লিখতেন 13-14 পাতার। প্রতিটা দৃশ্যে কি হবে তার একটা ছোট্ট এসে থাকতো। এবার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে বসে উনি ওটা তৈরি করতেন। এটাকে আপনি কি বলবেন, কোন টেমপ্লেট? অথচ এই লোকটা কিন্তু লিটারেচার এবং থিয়েটার ক্লাসিক্যাল স্ট্রাকচার গুলে খেয়ে নিয়েছিল, তারপর সব অদ্ভুত ওই রকমের সিনেমা তৈরি করেছে নিজের মতো করে। টেমপ্লেটস অবশ্যই উনি জানতেন, তার মতো করে তৈরি করেছে, তার মতন করে ইউজ করেছে। আনসার ইজ দিস, মানে এটা একটা ওপেন স্পেস। আপনাকে জানতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী, এক, সেটাকে ইউজ করবেন। দুই, আপনার যেখানে নিজের স্টাইল দেখানোর জায়গা আছে সেখানে ওই টেমপ্লেট উড়ে চলে যাবে। তখন আপনি আপনার স্টাইল, আপনার ইন্ডিভিজুয়ালিটি, আপনার ক্রিয়েটিভিটি, সেইটাও দ্যাট উইল উইন ওভার। আলটিমেটলি সেইটাই আমরা সবাই সেইটাই চেষ্টা করি, ক্রিয়েটিভ আর্টিস্ট মানে তাই।